ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এই চ্যাপ্টারটা আমরা আগের দিন যতটা পড়েছি তারপর থেকে এখন স্টার্ট করব। তো চ্যাপ্টারটা কি? ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এইদিকে পিছনে ছেলেরা অমনোযোগী। আচ্ছা দেখো, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রে এই চ্যাপ্টারে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশরা আসার পর ব্যবসা বাণিজ্যের জন্য তারা বেশ কিছু ব্যবস্থা ভারতে চালু করেছিল। তার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে রেল ব্যবস্থা। তো সেই রেল ব্যবস্থা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। রেল ব্যবস্থা, আচ্ছা তো দেখো, ব্রিটিশরা আসার পর ব্যবসা বাণিজ্যের জন্য তারা ভারতে বেশ কিছু যে ব্যবস্থাগুলো চালু করেছিল তার মধ্যে একটা হচ্ছে রেল ব্যবস্থা। উদ্দেশ্যটা যদিও তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যকে আরো ভালো করার জন্যই ছিল, তো তার ফলে ভারতেরও কিছু কিছু রেল ব্যবস্থা চালু করার ফলে ভারতীয়দেরও কিছু ভালো হয়েছিল। তো কি হয়েছিল, কেন করেছিল, সেই বিষয়গুলি আলোচনা করা হবে। তো রেল ব্যবস্থা চালু হয়েছিল 1853 সালে। 1853 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল। আচ্ছা, কে চালু করেছিল বলতে পারবে? লর্ড ডালহৌসি চালু করেছিলেন। আচ্ছা, কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। আচ্ছা বেশ, এবার এই রেল ব্যবস্থা চালু করার পিছনে তাদের কি উদ্দেশ্য ছিল সেটা আগে আমাদের বুঝতে হবে। উদ্দেশ্য, আচ্ছা তো দেখো, উদ্দেশ্য শুধুমাত্র এটা ছিল না যে ভারতের লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের যে তাদের যাতে সুবিধা হয় সেই জন্য তারা রেল ব্যবস্থা চালু করেছিল। নিশ্চয় সেটা হবে না যে ভারতের লোকেরা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, মালপত্র নিয়ে যাবে, তাদের সুবিধা হবে বলে রেল চালু করেছিল ভারতে, তা কিন্তু নয়। তাহলে কেন চালু করলো? প্রথম হচ্ছে দেখো, রেল চালু করার জন্য তাদের উদ্দেশ্য ছিল কোনো জায়গায় যদি কোনো বিদ্রোহ হয়, কোনো গোলমাল হয়, তাহলে দ্রুত তাড়াতাড়ি সেখানে সেনাবাহিনী পৌঁছে দেওয়া। আগে কোথাও সেনাবাহিনী পৌঁছাতে গেলে সময় অনেক বেশি লাগতো, যতক্ষণে সেনাবাহিনী পৌঁছাতো তার আগেই হয়তো অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। রেল ব্যবস্থা রেল চালু করার পরে কি হয়, কোনো জায়গায় দ্রুত সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া যায়। তাহলে এটা এক নম্বর উদ্দেশ্য। তাহলে কি হলো, সেনাবাহিনী কোনো বিদ্রোহে, কোনো জায়গায় বিদ্রোহ হলে দ্রুত সেনাবাহিনী পাঠানো। আচ্ছা বেশ, দেখো তাহলে এক নম্বর হচ্ছে কোন জায়গায় যদি বিদ্রোহ হয় তাহলে সেখানে দ্রুত সেনা পাঠিয়ে দেওয়া, এটা এক নম্বর। দু নম্বর তাদের যে উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কাঁচামাল, ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল তাদের দেশে নিয়ে যাওয়া, এটা একটা তাদের উদ্দেশ্য ছিল, কাঁচামাল সংগ্রহ। এটা আর ইংল্যান্ডের যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে ভারতের বাজারে খুব সহজেই নিয়ে আসা এবং পৌঁছে দেওয়া, এটা একটা। ইংল্যান্ড থেকে তো তারা বিভিন্ন জিনিস নিয়ে এসে ভারতের বাজারে বিক্রি করতো, সেগুলো খুব সহজেই রেল ব্যবস্থা বা রেল চালু হলে সেটা খুব সহজেই হয়। তাহলে ইংল্যান্ডের জিনিসপত্র
তাহলে ইংল্যান্ডের জিনিসপত্র ভারতের বাজারে পৌঁছানো, এই তিনটে উদ্দেশ্য ছিল। এক হচ্ছে কোনো জায়গায় বিদ্রোহ হলে সেখানে দুটো সেনা পাঠিয়ে দেওয়া, দুই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল, কাঁচামাল মানে কি, যেমন ধরো নীল, পাট, তুলো, এই সমস্ত জিনিস নিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া, আর তিন, ইংল্যান্ডের বিভিন্ন জিনিসপত্র এনে ভারতের বাজারে পৌঁছে দেওয়া। এইগুলো ছিল উদ্দেশ্য, বোঝা গেল। এইবার রেল তৈরি হওয়ার ফলে কিছু ভালো দিকও ছিল, কিছু খারাপ দিকও ছিল। তো সেই ভালো দিক কি কি ছিল সেগুলো আমরা এবার আলোচনা করবো। তো রেলপথ তো চালু হলো, ভালো দিক কি কি ছিল, তাহলে প্রথমে আমরা এবার আলোচনা করাবো ভালো দিক। ভালো দিক, রেলপথ তৈরি হওয়ার পর কি কি ভালো হয়েছিল। এক, রেলের মাধ্যমে সব থেকে ভালো কি কাজ হয়, রেলের মাধ্যমে আমরা কি করি, যাতায়াত পরিবহন করি। এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাওয়া যায় এবং তাড়াতাড়ি যাওয়া যায়। যখন রেল ছিল না তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হয় জলপথে যেতে হতো, তখন অন্যান্য গাড়ি সেরকম ভাবে, অন্যান্য যানবাহন সেরকম ভাবে তখন আসেনি, হয় জলপথে যেতে হতো, অনেক সময় লাগতো, অথবা কোনো পশু চালিত কোনো গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এসব করে যেতে হতো। তো সেসবের সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগতো। গাড়ি, গরুর গাড়িতে করে যাচ্ছে, গরু তো আর সারাদিন রাত চলবে না, কখনো থেমে যাবে, খাওয়াতে হবে, সে রেস্ট নেবে, তো অনেক সময়ের ব্যাপার। রেল আসার পরে কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা অনেক সহজ হয়ে যায় এবং কম খরচে হয়। একটা পশু, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি চালাতে গেলে কিন্তু অনেক বেশি খরচ, তাকে খাওয়াতে হবে, তার কোনো সমস্যা হলে সেটা ঠিক করতে হবে, অনেক রকমের সমস্যা আছে। কিন্তু রেলের মাধ্যমে কিন্তু অনেক কম খরচে এবং কম সময়ে অনেক দূর যাওয়া যায়। তাহলে প্রথম যেটা ভালো দিক হয়েছিল যে কম খরচে পরিবহন, তাহলে এটা প্রথম যে ভালো দিক, কম খরচে পরিবহন হয়, খুব সহজেই কম খরচের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। দেখো ট্রেনের ভাড়া এখনো যদি আমরা কোথাও যাই অনেক কম, এখান থেকে আমরা কলকাতা যেতে গেলে দেখা যাবে যে 60 টাকা কি 70 টাকার মধ্যে আমাদের হয়ে যায়। আর আমরা যদি সেটা কোনো গাড়িতে করে যাই তাহলে দেখবে অনেক বেশি খরচ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ট্রেনে যেতে অনেক কম খরচ হয়, তাহলে কম খরচে পরিবহন, এটা হলো প্রথম ভালো দিক। 2 নম্বর হচ্ছে একসঙ্গে অনেক লোক যাওয়া যায়, তাই না? ট্রেনে করে তো একসঙ্গে অনেক লোক যেতে পারে, অত লোক কিন্তু অন্য কোনো যানবাহনের মাধ্যমে যাওয়া যায় না, বাসে করেও যাওয়া যাবে না, প্লেনে করেও যাওয়া যায় না, ট্রেনে করেই কিন্তু একমাত্র প্রচুর মানুষ লোক যেতে পারে, অত লোক যাওয়া যায় না। একটা ট্রেনে হাজার হাজার মানুষ যায়, তো অত লোক কোথায় যাবে, তাই একটা ট্রেনে হাজার হাজার মানুষ যায় না, কতটা বড় একটা ট্রেন, কয়েক হাজার মানুষ যায় একটা ট্রেনে। আচ্ছা দেখো, তাহলে অনেক মানুষ একসঙ্গে যেতে পারে। তাহলে দেখো অনেক মানুষ যাতায়াত করতে পারে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মালপত্র, ট্রেনে করে কি হয় অনেক মালপত্র নিয়ে যাওয়া যায়, এমনি ট্রেনেও অনেক মালপত্র নিয়ে যাওয়া যায়, আবার যেগুলোতে শুধু মালগাড়ি হয় সেগুলোতে শুধুমাত্রই প্রচুর জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। তাহলে ট্রেনের মাধ্যমে কি হয়, প্রচুর জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু অন্য কোনো যানবাহনের মাধ্যমে সেটা সম্ভব নয়, ট্রেনেই হয়। তাহলে মালপত্র নিয়ে যাওয়া, মালপত্র পরিবহন। আর একটা কি হয়, এই রেল চালু হওয়ার ফলে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে খুব সহজেই যোগাযোগ গড়ে ওঠে। আগে যেখানে যেটা ছিল না, রেল গড়ে ওঠার ফলে খুব সহজেই যোগাযোগ গড়ে ওঠে। তাহলে 4 নম্বর হচ্ছে যোগাযোগ, বিভিন্ন জায়গার মধ্যে সহজেই যোগাযোগ গড়ে ওঠে।
তাহলে এই চারটে ভালো দিক হয়, খুব কম খরচে পরিবহন হয়। 2 নম্বর হচ্ছে অনেক মানুষ একসঙ্গে যেতে পারে, অনেক মালপত্র নিয়ে যাওয়া যায়, আর বিভিন্ন জায়গার মধ্যে সহজেই যোগাযোগ গড়ে ওঠে। তাহলে এই চারটে ভালো দিক রেলের মানে ইংরেজরা রেল চালু করার ফলে হয়েছিল। এবার আসি খারাপ দিকে। কিছু খারাপ দিকও ছিল রেল চালু হওয়ার ফলে। আচ্ছা দেখো খারাপ কি হয়, দেখো আর একটা জিনিস, এই রেল চালু করার পিছনে ব্রিটিশদের উদ্দেশ্য ছিল কিন্তু নিজেদের আর্থিক লাভ, ভারতীয়দের ভালো করবে সেই উদ্দেশ্যে কিন্তু তারা এটা করেনি, তাদের নিজেদের আর্থিক লাভটাই কিন্তু ছিল। মানে আগের স্লাইডে আমার এটা যখন উদ্দেশ্যগুলো বললাম, এটাতে তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের আর্থিক লাভ, ইংরেজদের আর্থিক লাভ, ভারতীয়দের ভালো করা তাদের কোনো উদ্দেশ্য এখানে ছিল না। হ্যাঁ কিছুটা ভারতীয়দেরও ভালো হয়েছিল, সেটা আলাদা কথা, কিন্তু উদ্দেশ্যটা ছিল তাদের আর্থিক লাভ, তাদের ব্যবসায়িক দিক থেকে আরো যাতে তাদের ভালো হয় সেটাই তাদের উদ্দেশ্য ছিল। আচ্ছা এবার দেখো খারাপ দিক কি কি ছিল এই রেল চালু হওয়ার ফলে, খারাপ দিক। আচ্ছা দেখো রেল চালু হওয়ার ফলে খুব সহজেই ইংল্যান্ডের যে সমস্ত জিনিসপত্র, ইংল্যান্ডের বিভিন্ন সস্তার জিনিসপত্র ভারতের বাজারে খুব সহজেই পৌঁছে যায়। ইংল্যান্ডের বিভিন্ন সস্তা জিনিসপত্র, ইংল্যান্ডের অনেক উন্নত ছিল, ইংল্যান্ডে অনেক কলকারখানা তৈরি হয়ে গেছিল, বিভিন্ন ফ্যাক্টরি ছিল, সেখানে খুব কম পয়সায় জিনিসপত্র তৈরি হয়ে যেত। এইবার সেই সমস্ত জিনিসপত্র এই খেলা করছিস কেন, সেই সমস্ত জিনিসপত্র ভারতের বাজারে খুব সহজেই চলে আসতো রেল চালু হওয়ার ফলে। এইবার কি হয়, ভারতের যে সমস্ত মানে শিল্পী বা ভারতের যে সমস্ত শিল্প, ভারতের যারা ব্যবসায়ী ছিল তাদের জিনিসপত্র বিক্রি কমে যায়, ইংল্যান্ডের জিনিস সস্তা এবং ভালো, আর তুলনামূলকভাবে ভারতের যে সমস্ত জিনিস সেগুলো তখন তুলনামূলক দাম বেশি ছিল, ফলে ভারতের বাজারে ইংল্যান্ডের সস্তা জিনিস যখন ছড়িয়ে পড়ে তখন তাদের বিক্রি বন্ধ হয়ে যায়, ফলে ভারতীয় ব্যবসায়ী ভারতীয় শিল্পীদের মানে ভারতীয় যে সমস্ত শিল্প সেগুলোর ক্ষতি হয়। তাহলে প্রথম খারাপ দিক কি, ভারতের বাজারে ব্রিটিশ সস্তা পণ্য, পণ্য মানে কি বলো দেখি, পণ্য মানে জিনিসপত্র, সস্তা পণ্য চলে আসে, ফলে ভারতের বিভিন্ন শিল্প ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম খারাপ দিক, ভারতের বাজারে বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন জিনিসপত্র, ব্রিটিশ বিভিন্ন জিনিসপত্র চলে আসে, এর ফলে ভারতের যে সমস্ত শিল্প, ভারতের যে সমস্ত জিনিসপত্র সেগুলোর বিক্রি কমে যায়। একদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ভারতের শাড়ি বা ভারতের যে বস্ত্র সেগুলো আগে খুব উন্নত ছিল, মানে গোটা পৃথিবীতে ভারতের বিভিন্ন শাড়ি বিভিন্ন পোশাক গোটা পৃথিবীতে বিক্রি হতো, কিন্তু ইংল্যান্ডের এই শিল্প উন্নত হওয়ার পর সস্তা জিনিসপত্র শুধু ভারত নয় গোটা পৃথিবীতে বিক্রি হতে শুরু করে, তখন থেকে ভারতের এই বস্ত্র শিল্প ধীরে ধীরে অবনতির দিকে যায়। তাহলে এটা একটা, এই রেল আসার পর সেটা আরো বেড়ে যায়, রেল ব্যবস্থার রেলের মাধ্যমে এটা আরো বেড়ে যায়। 2 নম্বর কি হয়, এই রেল লাইন তৈরি করতে গিয়ে, রেল চালাতে গেলে রেল লাইন লাগবে, এবার রেল লাইন তৈরি করতে গিয়ে তখন ভারতের বেশিরভাগ জায়গাতে প্রচুর গাছপালা বন জঙ্গল ছিল, তখন তো এত রাস্তাঘাট এসব তৈরি হয়নি, তো এই রেল লাইন তৈরি করতে গিয়ে প্রচুর বন জঙ্গল কাটা পড়ে। এইবার সেই বিভিন্ন বন জঙ্গলের মধ্যে বিভিন্ন আদিবাসী বিভিন্ন উপজাতি মানুষেরা থাকতো তখন, যেমন ধর ভারত আমাদের বাংলার একটা প্রান্তে সাঁওতাল বলে একটা উপজাতির মানুষরা থাকতো, তো তারা জঙ্গলের গাছপালার মধ্যে প্রকৃতির মধ্যেই থাকতো। এইবার এই সমস্ত বন জঙ্গল কেটে দেওয়ার ফলে সেই সমস্ত মানুষদের যে সমস্ত আশ্রয় সেগুলো নষ্ট হয়ে যায়, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়, আবার
এই যে মানুষগুলোকে রেল লাইন তৈরির কাজে শ্রমিক হিসাবে লাগানো হয় জোর করে, এবং তাদেরকে নানা রকম ভাবে জোর জুলুম করা হতো। এই রেল লাইন তৈরি করে সঠিক মজুরি দেওয়া হতো না, আরো বিভিন্ন রকমের অত্যাচার তাদের উপর করা হতো। তাহলে এইগুলো ছিল খারাপ দিক। তাহলে কি হলো, এক হচ্ছে জঙ্গল কাটা পড়ে, তার জঙ্গল কাটা হয়, তার ফলে কি হয়, পরিবেশ দূষণ হয়। জঙ্গল গাছপালা কেটে দিলে পরিবেশ দূষণ হবে, তাহলে এটা একটা কারণ, পরিবেশ দূষণ। আর কি হয়, আর বিভিন্ন উপজাতিদের বা বিভিন্ন আদিবাসীদের, উপজাতিটাই লিখছি, উপজাতিদের আশ্রয় চলে যায়, এরকম হয়। তো উপজাতিদের আশ্রয় চলে যায়। আর কি হয়, ধর এই সমস্ত লোকেদের, যেমন ধর সাঁওতালদেরকে রেল লাইন তৈরির কাজে শ্রমিক হিসাবে লাগানো হয়েছিল। এইবার হ্যাঁ, এইবার এক তো তাদেরকে ঠিক মতো মজুরি দেওয়া হতো না, প্রচুর খাটানো হতো, ঠিক মতো মজুরি দেওয়া হতো না, সেটা যেমন একটা দিক। দ্বিতীয়, সাঁওতালদের এলাকা থেকে মানে তাদের ইচ্ছে মতো হাঁস মুরগি এই সমস্ত জিনিস তারা ধরে নিয়ে চলে আসতো। এমনকি সাঁওতালের এলাকার বিভিন্ন মহিলাদেরকে নানা রকম ভাবে খারাপ আচরণ করতেও কিন্তু ইংরেজরা পিছপা হতো না। তাহলে এই সমস্ত কাজকর্ম ইংরেজরা করতো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তাহলে খারাপ দিক, মানে জঙ্গল কাটা হয়, পরিবেশ দূষণ হয়, এবং উপজাতিদের আশ্রয় চলে যায়, এবং তাদের উপর নানা রকম ভাবে অত্যাচার জোর জুলুম এগুলো করা হয়। তাহলে এটা খারাপ দিক ছিল। আর 3 নম্বর ছিল, এই রেল লাইন তৈরি করতে গিয়ে আগে, তখন এই ইংরেজদের সময় তখন কিন্তু এতই টিউবওয়েল, তারপরে এত এই সমস্ত ট্যাপ, এই সমস্ত কিন্তু তখন ছিল না। তখন ভারতীয়রা এমনিতেই গরিব মানুষ, তো তারা বিভিন্ন জলাশয়, নদী, পুকুর এইসব থেকে কিন্তু জল পানীয় জল হিসেবে ব্যবহার করতো, খাবার জল হিসেবে ব্যবহার করতো। এইবার এই রেল লাইন তৈরি করতে গিয়ে বিভিন্ন যে সমস্ত জল যেগুলো পানীয় জল হিসেবে ব্যবহার করতো, সেগুলো বিভিন্ন রকমের জীবাণু সংক্রামক বিভিন্ন জিনিসপত্র সেই জলাশয়গুলোতে মিশে জল দূষণ হয়ে যেত, এবং সেই জল পান করার ফলে বিভিন্ন জলবাহিত অসুখে প্রচুর মানুষ মারা যায়। আগে দেখা গেছে যে কলেরা রোগে মানে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে, যে কোনো একটা জলাশয় যেখান থেকে সব মানুষ জল নিয়ে যায় খাওয়ার জন্য, সেই জলাশয়টা কোনো কারণে কোনো জীবাণু বা সংক্রামক কিছু মিশে গেছে, তো সেই জল পান করার ফলে গ্রামের পর গ্রাম মানুষ কলেরা রোগে মারা গেছে। এরকম প্রচুর আগে উদাহরণ আছে। তাহলে 3 কি, জলে জলে জল দূষণ। তাহলে এই রেল লাইন তৈরি করতে গিয়ে বিভিন্ন জলে বিভিন্ন সংক্রামক জলে দূষণ হয়ে বিভিন্ন সংক্রামক অসুখে প্রচুর মানুষ অসুস্থ হয়। তাহলে এইগুলো হচ্ছে খারাপ দিক। তাহলে রেল ব্যবস্থার এইটুকুই, উদ্দেশ্য কিছু আছে, কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, বোঝা গেল। এইবার ব্রিটিশরা ব্যবসা বাণিজ্যের জন্য এবং বিভিন্ন শাসন কাজকে আরো ভালোভাবে করার জন্য তারা আরেকটা ব্যবস্থা চালু করেছিল, সেটা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা, এটাও চালু করেছিল। তো সেটা এবার কি করেছিল সেটা এবার একটু দেখবো আমরা। 2 নম্বর হচ্ছে টেলিগ্রাফ। আচ্ছা দেখো, 2 নম্বর যে ব্যবস্থাটা চালু হয়েছিল এদিকে, সেটা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। এটা চালু হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে ভারতে টেলিগ্রাফ চালু করেছিলেন লর্ড ডালহৌসি। রেল ব্যবস্থাও লর্ড ডালহৌসি, টেলিগ্রাফও লর্ড ডালহৌসি। আর টেলিগ্রাফটা এমনি আবিষ্কার করেছিলেন স্যামুয়েল মোর্স বলে একজন ব্যক্তি। স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেছেন, বলতে পারবো না। আর এখানে
ভারতে টেলিগ্রাফ চালু করেছিলেন লর্ড ডালহৌসি। তো এটাই আমাদের জানার বিষয়। 1851 লর্ড ডালহৌসি বলছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার টেলিগ্রাফ জিনিসটা কি একটু বলি। দেখো, টেলিগ্রাফ বিষয়টা হচ্ছে বিভিন্ন খবর বা তথ্য পাঠানোর একটা যন্ত্র। কি রকম ব্যবস্থাটা দেখো, টেলিগ্রাফ ব্যবস্থায় একটা যেখান থেকে তথ্য পাঠানো হতো সেটা একটা যন্ত্র থাকতো, সেই যন্ত্রের সাহায্যে সুইচ টিপে তথ্য পাঠানো হতো এবং সাংকেতিক বার্তা, একটা ডট আর একটা ড্যাশ, তার মাধ্যমে সাংকেতিক বার্তা পাঠানো হতো। ডট আর ড্যাশের মাধ্যমে, মানে ডট আর ড্যাশ দিয়ে বিভিন্ন অক্ষর বিভিন্ন সংকেতের মাধ্যমে যেত। এবার তারের মাধ্যমে সেই সংকেত পৌঁছে যেত অন্যদিকের প্রান্তে থাকা আরেকটা যন্ত্রে, যেখানে তথ্যটা গ্রহণ করা হয় যে যন্ত্রে, সেই যন্ত্রে বিভিন্ন সাউন্ড সেখান থেকে বেরোতো ওই যন্ত্রটা থেকে। এবার সেই সাউন্ড এক একটা ওই ডট আর ড্যাশের এক এক রকম সাউন্ড সেখানে হতো। সবাই কিন্তু সেই তথ্যটা বুঝতে পারবে না, সেই তথ্য বোঝার জন্য বিশেষ দক্ষতা দরকার, এবং যারা সেগুলো জানতো তারা সেই তথ্যটা সহজেই বুঝে যেত। তাহলে এইটাই হচ্ছে ব্যবস্থা। এবং কি হতো, বিভিন্ন তথ্য বা বিভিন্ন সংবাদ সহজেই পাঠানো যেত। কেন করা হয়েছিল? ইংরেজরা আসার পর এই যে তাদের যে মূল একটা কারণ ছিল বিদ্রোহ দমন করা। বিভিন্ন জায়গায় বিদ্রোহ হতো, কৃষকরা বিদ্রোহ করত, কখনো উপজাতিরা বিদ্রোহ করত। এই সমস্ত বিদ্রোহ হলে দ্রুত খবর পাঠানো বিভিন্ন প্রশাসনিক কেন্দ্রগুলোতে, যে এখানে গোলমাল হচ্ছে, তোমরা দ্রুত এখানে ব্যবস্থা করো। তাহলে এই যে দ্রুত খবরটা পাঠানো, এর আগে কি হতো, চিঠি পাঠাতে হতো। এখানে ধরো কোথাও একটা মারামারি হচ্ছে, তো চিঠি পাঠাতে হতো। চিঠি যেতে যেতে দেখা যেত অর্ধেক লোকের মাথা ফেটে গেছে। তাহলে দ্রুত দ্রুত খবর পাঠানোর জন্য দ্রুত খবর পাঠানোর জন্য টেলিগ্রাফ ব্যবস্থাটা কিন্তু কার্যকরী ছিল। ওইদিকে কেউ পড়াচ্ছে না, এইদিকে পড়া হচ্ছে। আচ্ছা, তাহলে কি হলো, টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে কি হলো, যে তারের মাধ্যমে বিভিন্ন সাংকেতিক বার্তা পাঠানো হতো। তারের মাধ্যমে বিভিন্ন সাংকেতিক বার্তা পাঠানো হতো। দুটো সংকেত থাকতো, একটা ডট আর একটা ড্যাশ, এর মাধ্যমে বিভিন্ন সাংকেতিক ভাষায় বার্তা পাঠানো হতো। আর এর মাধ্যমে কি হয়, দ্রুত বিভিন্ন জায়গার বিভিন্ন খবর পৌঁছে দেওয়া যায়। তো এটাই হচ্ছে টেলিগ্রাফের সুবিধা। তাহলে সুবিধা কি ছিল? দেখো, সুবিধা কি, দ্রুত দেখো দ্রুত কোনো খবর বা বার্তা পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য বা প্রধান সুবিধা, এটা বলতে পারো। এই টেলিগ্রাফে কিন্তু ভারতীয়দের কোনো সুবিধা হয়নি, কারণ ভারতীয়দের এটা ব্যবহার করার কোনো পারমিশন বা ভারতীয়দের ব্যবহার করার কোনো সুযোগ ছিল না, শুধুমাত্র এটা ইংরেজরাই ব্যবহার করতো। আর একটা কি, ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সুবিধা, যে ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ গড়ে উঠেছিল। তারের মাধ্যমে কিন্তু ভারত থেকে ইংল্যান্ড পর্যন্ত যোগাযোগ করা হয়েছিল। তো ইংল্যান্ড থেকে ভারতের যোগাযোগ, ইংল্যান্ডের কোনো খবর দেওয়া হলে সেটা টেলিগ্রাফের মাধ্যমে তারা ভারতের বিভিন্ন অপ্রশাসনিক কেন্দ্রগুলোতে বা ভারতে যারা থাকতো তাদেরকে খুব সহজেই তারা পাঠিয়ে দিতে পারতো। তাহলে দ্রুত কোনো খবর পৌঁছে দেওয়া, ভারতের মধ্যে হওয়া কোনো গোলমাল, কোনো বিদ্রোহ, এই সমস্ত খবর দ্রুত পাঠিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ। তাহলে এই দুটো টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে সুবিধা হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, টেলিগ্রাফ কত সালে চালু হয়েছিল? ঠিক আছে। আচ্ছা, এইবার 3 নম্বর যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন মানে হচ্ছে ভারতের সম্পদ বাইরে চলে যাওয়া, এটাই হচ্ছে সম্পদের বহির্গমন। তো চলো সেটা দেখি কি। সম্পদের বহির্গমন, আচ্ছা দেখো, সম্পদের বহির্গমন কি, ইংরেজরা আসার পর
ইংরেজরা এসেছিল সেই পলাশি যুদ্ধের পর 1757 সালে। ইংরেজরা সেই তারপর থেকে আসার পর থেকে ভারতের সম্পদ, ভারতের জিনিসপত্র তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইংল্যান্ডে নিয়ে যায়। এমনি ভারতের ট্যাক্স তো নিয়ে যায়, ভারত থেকে মানুষদের কাছ থেকে যে ট্যাক্স আদায় করতো সেটা তো নিয়ে যেতই, ব্যবসা বাণিজ্য করে যে সমস্ত লাভ করতো সেটাও নিয়ে যেত, ভারত থেকে বিভিন্ন কাঁচামাল খুব সস্তায় তারা নিয়ে যেত। তারপরেও এগুলো তো নিয়ে যেতই, ট্যাক্স, ব্যবসা করে যে সমস্ত লাভ হতো সেটা, তারপর কাঁচামাল এগুলো নিয়ে যেত। পাশাপাশি ভারতে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র, মূল্যবান ধাতু, সোনা, রূপো, বিভিন্ন রত্ন, হিরে ইত্যাদি সবকিছুই কিন্তু তারা তাদের দেশে নিয়ে যেত। আর এর বিনিময়ে, কথা নয়, এর বিনিময়ে ভারতীয়দের কিন্তু কোনো লাভ হতো না, ভারতের পুরোটাই লোকসান। যে ওইগুলো নিয়ে গিয়ে ভারতে তারা কোনো ভালো কাজে লাগাতো তা কিন্তু নয়, শুধুমাত্র তারা ভারত থেকে ওগুলো নিয়ে চলে যেত তাদের দেশে বিভিন্ন কাজে, সেগুলো লাগানোর জন্য, তাদের দেশের উন্নতির জন্য। তাহলে এই যে ভারতের সম্পদ তাদের ইংল্যান্ডে নিয়ে যাওয়া এবং তার বিনিময়ে ভারতের কোনো উন্নতি হতো না, এই ঘটনাটাকেই বলা হয় সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন মানে সম্পদ বাইরে চলে যাওয়া। তাহলে কি হলো, এইদিকে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে কিন্তু এইদিকে, তাহলে কি হলো, ভারতের সম্পদ ভারতের সম্পদ কোথায় যেত? ভারতের সম্পদ ইংল্যান্ডে বা ব্রিটেন, হ্যাঁ ভারতের সম্পদ ইংল্যান্ডে যে চলে যাওয়ার যে ব্যবস্থা, এটাকেই বলা হতো সম্পদের বহির্গমন। এবং এর বিনিময়ে ভারতীয়দের কোনো লাভ বা ভারতীয়দের কোনো ভালো কিছু হতো না। তাহলে এই ঘটনাটাই হচ্ছে সম্পদের বহির্গমন। যেমন দেখো, ভারতের একটা মূল্যবান সম্পদ কোহিনূর হিরে, যেটা, হ্যাঁ যেটা দক্ষিণ ভারতের একটা তেলেঙ্গানার কাছাকাছি একটা খনি থেকে পাওয়া গিয়েছিল, অনেক প্রাচীনকালে পাওয়া গেছে। এবং যেটা কিন্তু সবসময় বিভিন্ন রাজাদের, বিভিন্ন শাসকদের কিন্তু লোভ, বিভিন্ন শাসকদের হাত থেকে এটা হাত পরিবর্তন হয়েছে। অনেক কিছু সময় মুঘল সম্রাটদের কাছে ছিল, কিছু সময় পারসিকদের কাছে ছিল। একটাই খুব মূল্যবান একটা, মানে বড় একটা হিরে। না, পাল্টাপাল্টি করতো মানে তাকে হারিয়ে তার কাছ থেকে কেড়ে নিত। এইবার কখনো মুঘলদের কাছে, কখনো পারসিকদের কাছে, শেষ ভারতীয় যারা ছিল শিখদের কাছে ছিল, পাঞ্জাবের শিখদের কাছে ছিল, শিখের কোন একটা রানীর কাছে এটা ছিল। তো ইংরেজরা ওটা সম্ভবত লর্ড ডালহৌসি হবে, তো ওটাকে নিয়ে ইংল্যান্ডে যে রানী এলিজাবেথ, তার জন্য ওটা নিয়ে চলে যায় এবং এখনো ওটা ইংল্যান্ডের রানীর কাছেই আছে। ইংল্যান্ডের মানে ওই রানীর বংশধরদের কাছেই আছে, তো ইংল্যান্ডের কাছেই এখনো পর্যন্ত সেটা আছে। এবং পৃথিবীর সব থেকে মূল্যবান হিরে কিন্তু ওইটাই, মানে প্রচুর ওটার মূল্য। তো তাহলে দেখো, এই যে ভারতের সম্পদ তারা নিয়ে গেছে, এটাই তো সম্পদের বহির্গমন। মানে ভারতের যা যা ভালো পেয়েছে তা সব নিয়ে চলে গেছে ওরা, মানে লুটে ফুটে নিয়ে চলে গেছে, এইটাই। আর দেখো, এই সব কারণগুলোই আমরা কতগুলো কারণ দেখলাম। এক হচ্ছে অবশিল্পায়ন। অবশিল্পায়নে কি দেখলাম, যে বিভিন্ন ইংরেজ শিল্পের আসার ফলে ভারতের শিল্পগুলো সব ধ্বংস হয়ে যায়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ফসলের চাষ, যেমন নীল, পাট, তুলো এগুলো চাষ। তারপর হচ্ছে এই সম্পদের বহির্গমন, ভারতের সম্পদ বাইরে নিয়ে যাওয়া। এই সব ঘটনাগুলোর জন্য ভারতের যে মানুষ, সাধারণ মানুষ, তাদের দারিদ্রতা মানে চরম সীমানায় পৌঁছে যায়। মানে ভারতের মানুষদের সেই সময় দেখা যেত, মানে 19 শতকে, 1800 থেকে 1900 এই সময়টার মধ্যে ভারতের বেশিরভাগ মানুষ আধ পেটা খেয়ে থাকতো, বা কোনো সময় খাবার জুটতো না, এরকমও হয়েছে, কথা নয়। তো এবং এই সময় দারিদ্রতার কারণে, অনাহারের কারণে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে, না খেতে পেয়ে কয়েক কোটি মানুষ এই সময় মারা গেছে, এই 19 শতকের এই সময়তে, এই সমস্ত কারণগুলোতে। হ্যাঁ, কয়েক কোটি মানুষ এই সময় মারা গেছে। তাহলে এইরকম
করুণ অবস্থা ভারতীয়দের হয়েছিল এই এই সমস্ত সব কারণগুলোকে একত্রিত করে। বোঝা গেল?